Yes. হ্যাঁ, আমরা শুরু করব। সরি, একটু আজকে দেরি হয়েছে, হসপিটালে গেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমরা শুরু করি আজকে। হোয়াট আর দ্য নিপিল চেঞ্জেস? একটা হোয়াট আর দ্য নিপিল ডিসচার্জ অনেক কিছু হতে পারে। কজেস অফ রিট্রাক্টেড নিপিল অফ দ্য ব্রেস্ট। হোয়াট আর দ্য নিপিল চেঞ্জেস? নিপিলে কি ধরনের চেঞ্জেস হতে পারে, ব্রেস্টের নিপিলে কি ধরনের চেঞ্জেস হতে পারে? নিপিল বাইল্যাটারালি যদি আমরা কম্পেয়ার করি, সিম্পল অ্যাসিমেট্রিক হতে পারে। জাস্ট দুটো দুই রকম, দুই দিকে। শরীরের যত বাইল্যাটারাল অর্গান আছে অলওয়েজ আমাদের দুই দিকে একই সঙ্গে এক্সামিন করতে হবে এবং কম্পেয়ার করতে পারবে। আমরা জানি না কোন দিকেরটা ছোট কোন দিকেরটা বড়, সে যে কোনো বাইল্যাটারাল অর্গানের ক্ষেত্রে, লিম্ব হোক, যে আই হোক, যে কোনো বাইল্যাটারাল, ইয়ার হোক, যে কোনটা নর্মাল, ছোটটা নর্মাল না বড়টা নর্মাল, না বড়টা অ্যাবনর্মাল না ছোটটা অ্যাবনর্মাল, আমরা কোনোটা জানি না। সুতরাং আমাদের অলওয়েজ কম্পেয়ার করতে হবে, এবং এটা হলো এক্সপেরিয়েন্সের ব্যাপার, যে কোনটা বড় কোনটা ছোট দেখে বুঝতে হবে। এটা যদি তুমি 10টা 20টা দেখো, তোমার একটা ধারণা হয়ে যাবে যে আসলে কোনটাই নর্মাল, কোনটা। দুটো যদি অ্যাসিমেট্রিক হয়, এর মধ্যে কোনটা নর্মাল বা কোনটা অ্যাবনর্মাল, এটা অভ্যস্ত হতে হবে। সে প্র্যাকটিক্যাল এভিডেন্স। তাহলে নিপিলের ক্ষেত্রে আমরা নিপিলে ইনস্পেকশনে নিপিলে যে অ্যাসিমেট্রিক হতে পারে, দুটো নিপিল দুই ধরনের হতে পারে। অ্যাসিমেট্রিক সিম্পল, এটা কনজেনিটাল হতে পারে বা ডেভেলপমেন্টাল হতে পারে, যে কোনো কারণে, অথবা কোনো ডিজিজের কারণে হতে পারে, যে কোনোটা হতে পারে। অ্যাসিমেট্রিকের ব্যাখ্যা যে তার জন্মগতভাবেই এরকম, অথবা তার ডেভেলপমেন্টালি একটা নিপিল বেশি ডেভেলপ করছে আর একটা কম, অথবা সবই ঠিক ছিল, কোনো প্যাথোলজির জন্য একটা ছোট বা একটা বড় হয়ে গেছে। এইবার সিঙ্গেল ব্রেস্টের নিপিল যদি আমরা চিন্তা করি, তাহলে কি কি হতে পারে? নিপিলটা এলঙ্গেটেড হতে পারে, ঠিক এর উল্টাটা রিট্রাক্টেড হতে পারে, অ্যাবসেন্ট হতে পারে, নিপিল অ্যাবসেন্ট হতে পারে। তারপরে নিপিল ক্র্যাকড হতে পারে, নিপিলে আলসার হতে পারে। তাহলে নিপিলের চেঞ্জ মোটামুটিগুলি এরকম। তাহলে নিপিলটা অ্যাবসেন্ট হতে পারে, অ্যাবসেন্টটা কনজেনিটালি হতে পারে, এবং সেটা অ্যাকোয়ার্ড হতে পারে, কোনো কারণ রোগের কারণে কেটে ফেলা দেওয়া হয়েছে, যে কোনো কারণে হতে পারে। সবসময় চিন্তা করতে হবে এভাবে। কনজেনিটাল নিপিল অ্যাবসেন্ট যদি থাকে, তাহলে আমরা কি বলি, কতদিন আমরা বলেছিলাম একে অ্যাথেলিয়া। অ্যাবসেন্স অফ কনজেনিটাল অ্যাবসেন্স অফ নিপিল হচ্ছে অ্যাথেলিয়া। অ্যাথেলিয়া। তাহলে অ্যাবসেন্ট হতে পারে, এলঙ্গেটেড হতে পারে, রিট্রাক্টেড হতে পারে, তারপরে এটা আলসারেটেড হতে পারে, নিপিল ক্র্যাকড হতে পারে, নিপিলটা ক্র্যাকড হতে পারে। এখন কোনটার জন্য কি হবে, একটা করে, অ্যাটলিস্ট একটা করে কারণ জানতে হবে আমাদের। এলঙ্গেটেড কি হতে পারে? সিম্পল, এটা ইনফ্লামেশন যদি হয়, কোনো নিপিলে যদি কোনো ইনফ্লামেটরি লিশন হয়, তাহলে সিম্পল এলঙ্গেটেড হবে। এটাই একটা কমন কজ, এলঙ্গেটেড, ইনফ্লামেশন। কমন কজগুলো তোমরা মনে। রিট্রাক্টেড হতে পারে কি? রিট্রাক্টেড লট অফ কারণ হতে, এর একটা কোশ্চেন আছে পরে রিট্রাক্টেড, সেটা আমরা তখনই আলোচনা করবো। রিট্রাক্টেড হতে পারে। আরে কি হতে পারে? নিপিল আলসারেটেড হতে পারে। আলসারেটেড কোনো ডিজিজের জন্য, কোনো স্কিন ডিজিজের জন্য হতে পারে, কোনো সিস্টেমিক ডিজিজের জন্য হতে পারে। সিস্টেমিক ডিজিজের জন্য সিম্পল, যে কোনো স্কিন ডিজিজের জন্য, হ্যাঁ, রিংওয়ার্মের জন্য হতে পারে, ট্রমেটিক হতে পারে, ট্রমেটিক আলসার হতে পারে, টিউবারকুলার আলসার হতে পারে, যে কোনো আলসার হতে পারে নিপিলের উপরে। তাহলে ক্র্যাকড হতে পারে, নিপিল ক্র্যাকড হতে পারে। ক্র্যাকড হচ্ছে কোনো ডিজিজে, স্কিন ডিজিজের জন্য হতে পারে, বিভিন্ন স্কিন ডিজিজে ইচিং হয়, যেসব স্কিন ডিজিজে তার জন্য ক্র্যাকড হতে পারে, অথবা ট্রমার জন্য হতে পারে। ল্যাকটেটিং মা হলে বাচ্চার, ল্যাকটেটিং বেবির জন্যে, ব্রেস্ট ফিডিং বেবি সেটাকে ইনজুরি করতে পারে, ক্র্যাকড হতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ বললাম। আর কি কি চেঞ্জ এখানে আমরা দেখতে পারি? একটু হতে পারি, পেনফুল হতে পারে, নিপিলটা পেনফুল হতে পারে, অতিরিক্ত পেন হতে পারে। সাধারণত কোনো ইনফ্লামেটরি রিলেশন হলে এটা পেনফুল হয়, বা নিপিলের চেঞ্জ এসছে। আরেকটা হচ্ছে নিপিলের ডিসচার্জ থাকতে পারে, অ্যাবনর্মাল ডিসচার্জ, এটা নর্মালি থাকার কথা না, অ্যাবনর্মালি নিপিলে আমরা ডিসচার্জ দেখতে পাচ্ছি। অল আর চেঞ্জেস অফ দ্য নিপিল। ডিসচার্জে আমরা পরে আসবো, নিপিলে কি কি ধরনের ডিসচার্জ হয় আমরা পরে আসবো। রিট্রাক্টেড নিপিলের কারণ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিট্রাক্টেড নিপিল,
রিট্রাক্টেড নিপিলের কারণ কি কি হতে পারে? সিম্পল একটা আন্ডারলাইং ইনফ্লামেটরি লিশন ছিল, সেই ইনফ্লামেশনটা হিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি হতে পারে? ওল্ড ব্রেস্ট অ্যাবসেসের জন্য নিপিলটা রিট্রাক্টেড। ওল্ড ব্রেস্ট অ্যাবসেস, আগে ব্রেস্ট অ্যাবসেস হয়েছিল, ড্রেন করা হয়েছে, তারপরে নিপিলটা রিট্রাক্টেড হয়ে গেছে, তাহলে ওল্ড ব্রেস্ট ডিজিজের জন্যই হতে পারে। আর কিসের জন্য হতে পারে? ব্রেস্টে যদি টিউবারক্লোসিস হয় তাহলে রিট্রাক্টেড হতে পারে, নিপিলটা রিট্রাক্টেড হতে পারে। আর কিসে হতে পারে রিট্রাক্টেড নিপিল? প্যাজেস ডিজিজ অফ দ্য নিপিল, ব্রেস্টে যদি হয় প্যাজেস ডিজিজ অফ দ্য ব্রেস্টও স্কিনটা ডিফর্মড এবং রিট্রাক্টেড হতে পারে। লাস্ট বাট নট লিস্ট, কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। তাহলে দিজ আর দ্য কজ অফ কমন, আরও অনেক কজ থাকতে পারে। পেরিডাক্টাল, ওই যে ইনফ্লামেটরি লিশন আমি বললাম, ইনফ্লামেটরি লিশন হিল হয়ে গেছে, পেরিডাক্টাল মাস্টাইটিস, যে কোনো ইনফ্লামেটরি লিশন হিল হয়ে যাওয়ার পর এটা রিট্রাক্টেড হয়ে যেতে পারে। তাহলে দিজ আর কজ অফ রিট্রাক্টেড নিপিল। আরও লট অফ কজ আছে, আমি তোমাদের পাশের জন্য যেগুলি দরকার সেগুলো। ব্রেস্ট ডিজিজ আমি অত তোমাদের ডিটেলস, অন্য মোজাম্মেল স্যার যত ভালো পারবে বা আদার সার্জনরা যত ডিটেলস বলতে পারবে, আমি অত ডিটেলস হয়তো আমিও জানি না, সত্যি কথা যেটা, কারণ ব্রেস্ট ডিজিজ বাচ্চাদের লিমিটেড। সুতরাং আমার যেগুলো আমি অভ্যস্ত হয়ে গেছি তোমাদের পরীক্ষা নিতে বা বিভিন্ন ক্লাস নিতে, আমি সেই ইনফরমেশনগুলো তোমাদের দিচ্ছি। অত ডিটেলস আমি অনেক সময় আমি কিছু কিছু ডিজিজ আমি জানি না, কার্সিনোমা স্টোমাক অত ডিটেলস আমি জানি না, আমার লাগে না, পেডিয়াট্রিক সার্জনদের এগুলি লাগে না। তারপরেও তোমাদের পড়ানোর জন্য আমাকে নিয়মিত সেটাকে আমাকে চর্চা করতে হয়, তার জন্য আমি যেটুকুন জানি তোমাদের সেটা বলি। আচ্ছা, এবং এর বেশি তোমাদের খুব বেশি জরুরিও না। তাহলে রিট্রাক্টেড নিপিলের কজ কি কি বললাম, আবার রিক্যাপিচুলেট করো। ইনফ্লামেটরি রিশন, সেটা পেরিডাক্টাল মাস্টাইটিস হোক বা প্রিভিয়াস ব্রেস্ট অ্যাবসেস হোক, সেটার জন্যই হতে পারে, টিউবারকুলোসিসের জন্যই হতে পারে, প্যাজেস ডিজিজ অফ দ্য ব্রেস্টের জন্যই হতে পারে, অথবা কার্সিনোমা অফ দ্য ব্রেস্টে হতে পারে। তাহলে দিজ আর দ্য কজেস অফ রিট্রাক্টেড নিপিল, এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কার্সিনোমা অফ দ্য ব্রেস্টটা সবসময় মাথায় রাখতে হবে, রিট্রাক্টেড নিপিল হলে পারে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেনের উত্তর বলে রাখি, কখন আসে না আসে আমি বলে রাখি। নিপিল ডিসচার্জ, এটা রিটেনে কিন্তু প্রায় পড়ে, নিপিল ডিসচার্জ। একটা হলো নিপিলে কি কি রকম ডিসচার্জ হয়, আর কজেস অফ নিপিল ডিসচার্জ। হ্যাঁ, উইথ টাইপ অফ নিপিল ডিসচার্জ উইথ কজ, দুই ধরনের কোশ্চেন এখানে হতে পারে। নিপিলে কি কি ডিসচার্জ হয় আগে সেটা আমরা বলি, কি কি রকম ডিসচার্জ হতে পারে। সেরাস ডিসচার্জ হতে পারে, মিল্ক ডিসচার্জ হতে পারে, দিজ আর মোর ফিজিওলজিক্যাল, এগুলো আমরা আগে বলে নিচ্ছি। সেরাস ডিসচার্জ হতে পারে, তাহলে কি বললাম যে মিল্ক ডিসচার্জ হতে পারে। আর কি কি ডিসচার্জ হতে পারে? গ্রিনিশ ডিসচার্জ হতে পারে, পুরুলেন্ট ডিসচার্জ হতে পারে, ব্লাড স্টেন ডিসচার্জ হতে পারে। ইটস এ কমন ডিসচার্জ অফ ফ্রম দ্য ব্রেস্ট। তাহলে কোনটা কিসের জন্য হয়, এটা কোনো কোনো বইতে দেখবে একটা একটা সময় ওভারল্যাপ করছে। সেরাস ডিসচার্জ কিসি হয়? সিম্পল, ডিউরিং প্রেগন্যান্সি, সিম্পল ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড পিউবার্টিতে কখনো কখনো হয়, প্রেগন্যান্সিতে ক্লাসিক্যাল সেরাস ডিসচার্জ হয়। এটা হলো আমি মোর বললাম ফিজিওলজিক্যাল। আর একটু প্যাথোলজি যদি চিন্তা করি, সেরাস ডিসচার্জ হতে পারে, ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট হতে পারে। তাহলে মোর ফিজিওলজিক্যালগুলো যেটা মোর কমন সেটা আগে বলতে হবে, পিউবার্টিতে হবে, প্রেগন্যান্সিতে হবে, অ্যান্ড ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট হতে পারে সেরাস ডিসচার্জ। এবার মিল্ক ডিসচার্জ, কোনো সন্দেহ নাই, মিল্ক ডিসচার্জ আমরা বলবো ল্যাকটেটিং মাদার আর গ্যালাক্টোরিয়া, গ্যালাক্টোসিল। হ্যাঁ, গ্যালাক্টোরিয়া কোনো কারণে ডিজিজের জন্য হতে পারে, গ্যালাক্টোরিয়া অ্যান্ড গ্যালাক্টোসিল। তাহলে ল্যাকটেটিং মা, এই একটা কথাও জানতে কোনো ভুল না হয়, গ্যালাক্টোসিল অ্যান্ড গ্যালাক্টোরিয়া। নানা ডিজিজ, ব্রেন টিউমারের জন্য গ্যালাক্টো হতে পারে, অ্যাডেনাল টিউমারের জন্য হতে পারে, নানা রকম টিউমারের জন্য গ্যালাক্টোরিয়া হতে পারে, ইভেন মেলেরও পর্যন্ত হতে পারে গ্যালাক্টোরিয়া। আচ্ছা, তাহলে কিছু ওষুধের জন্য হতে পারে গ্যালাক্টোরিয়া, কোনো কোনো ওষুধ খেলেও হতে পারে। আচ্ছা, সেটা আমরা যাচ্ছি না। মিল্ক ডিসচার্জ গেলাম, এরপরে বললাম আমরা কি গ্রিনিশ ডিসচার্জ, খুব ইম্পর্টেন্ট। গ্রিনিশ ডিসচার্জ হয় কিসে? গ্রিনিশ ডিসচার্জ হয় কিসে? এটা ডাক্টাল একটেশিয়া, এই কথাটা যেন ভুল না হয়। এখানে মিল্ক জমা হয় ডাক্টে, একটেশিয়া মানে হলো ডাইলেটেশন, ডাইলেটেশন, ডাক ডাইলেটেড হয়, সেই ব্লাড জমা, সে মিল্ক জমা হওয়ার পর সেটা অল্টার্ড হয়ে যায়, মিল্কের সুগার কন্টেন্টটা অ্যাবজর্ব হয়ে যায় এবং সেটা কালার অল্টার্ড হয়ে আলটিমেটলি একটা গ্রিনিশ ডিসচার্জ হয়। একটা মনে রাখলে, ডাক্টাল একটেশিয়া, এখানে কিন্তু অ্যাট্রেশিয়া না। এরকম পরীক্ষা যখন আমরা রিটেনের খাতা দেখি তখন অদ্ভুত অদ্ভুত কথা পাই, একজন এরকম লিখছে, সে দেখে লিখছে বোঝাই যাচ্ছে,
তো সামনে কেউ বলছে, জিজ্ঞাসা করছে, বলছে অ্যাক্টেশিয়া, সে তো অ্যাক্টেশিয়া বুঝে না, সে লিখে রাখছে ডাকটাল অ্যাট্রেশিয়া, ডাক্ট অ্যাট্রেশিয়া। আরে অ্যাট্রেশিয়া হলে তো ডিসচার্জই আসবে না, অ্যাট্রেটিক ডাক দিয়ে তো ডিসচার্জই হবে না। সুতরাং এগুলো হলো বোঝাই যায় যে সে নকল করছে বা কারোর কাছ থেকে শুনে লিখছে। হ্যাঁ, এগুলো খুব ইমপ্রেসিভ কোনো ব্যাপার না। ডাক্ট অ্যাক্টেশিয়া, আচ্ছা, ডাক্ট অ্যাক্টেশিয়াতে দুই ধরনের ডিসচার্জ হয় মনে রাখবে, একটা গ্রিনিশ ডিসচার্জ, ব্লাড স্টেন ডিসচার্জ, দুটোই হতে পারে। আচ্ছা, এরপরে বাকি থাকলো কি, প্রুলেন্ট ডিসচার্জ। খুব সিম্পল, প্রুলেন্ট ডিসচার্জ কিসে হবে? ব্রেস্ট অ্যাবসেসে হবে, ব্রেস্ট অ্যাবসেসে বা এনি ইনফ্লামেটরি লিশন অফ দ্য ব্রেস্ট। ব্রেস্টের যে কোনো জায়গায় যদি ডাক্টের মধ্যে হোক বা কিসেও ইনফ্লামেটরি লিশন হয় তাহলে অ্যাবসেস হবে। আর বাদ বাকি থাকলো ব্লাড ডিসচার্জ। ব্লাড ডিসচার্জ দুটো জিনিস মনে থাকতে হবে, কি একটু আগে একটা বললাম, ডাক্ট অ্যাক্টেশিয়া অ্যান্ড কার্সিনোম অফ দ্য ব্রেস্ট, এটা যেন ভুল না হয়। আরও অনেক কজ আছে, দুটো চারটা কজ, আরও দু একটা কজ তোমরা পাবে বিভিন্ন বইতে। সেটা প্যাপিলোমা একটা আছে, ডাক প্যাপিলোমাতে হয় ডিসচার্জ হতে পারে। হ্যাঁ, কি হলো? হ্যাঁ হ্যাঁ, ঘুরে ফেরাই এগুলো আছে, এক এক আমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। তাহলে এই কটা যেন ভুল না হয়, এই কটা কথা, কি ধরনের ডিসচার্জ হয় এবং তার কজগুলো আমি আবার দরকার হলে রিক্যাপিচুলেট করছি। সেরাস ডিসচার্জ সিম্পল, পিউবার্টি, প্রেগনেন্সি অ্যান্ড ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। মিল্ক ডিসচার্জ, মিল্ক হবে হচ্ছে ল্যাকটেটিং ব্রেস্ট, তারপরে বললাম কি গ্যালাক্টোসিল, হ্যাঁ, এবং বই গ্যালাক্টোরিয়া, এটা বইতে লেখা নেই, অথবা গ্যালাক্টোরিয়াতে যে কোনো বয়সে হতে পারে মিল্ক ডিসচার্জ হতে পারে। এরপরে বললাম হচ্ছে কি গ্রিনিশ ডিসচার্জ, ডাক্ট একটেশিয়া, ডাক্ট একটেশিয়া বা ডাক্টাল একটেশিয়া, ডাক্ট একটেশিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে পুরুলেন্ট ডিসচার্জ, ব্রেস্ট অ্যাবসেস। আচ্ছা, আর হলো লাস্টে হচ্ছে বললাম যে আমরা ব্লাড স্টেন ডিসচার্জ বা ব্লাড ডিসচার্জ, সেটা হচ্ছে ডাক্ট একটেশিয়া, কার্সিনোমা ব্রেস্ট অ্যান্ড ডাক্ট প্যাপিলোমা বলে। এইসব কারণগুলোতে ব্লাড স্টেন ডিসচার্জ হবে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এইসব কথাগুলো পাস করার জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে এগুলো ধরে নেওয়া হয়, খুব বেসিক জিনিস, এগুলো তোমার জানা উচিত। তুমি যদি একটা ডিসচার্জ কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল না হয়, তাহলে তুমি কিভাবে তাকে পরামর্শ, চিকিৎসা না করো, একজন মানুষকে তো পরামর্শ দিতে হবে যে অমুক ডাক্তারের কাছে যান। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি। লট অফ কমপ্লিকেশন হয়, আমি পয়েন্টে থাকবো। থাইরয়েডেক্টমি অপারেশন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমাকে সার্জারিতেও জানতে হবে, মেডিসিনেও জানতে হবে, ইএনটিতেও জানতে হবে। থাইরয়েডেক্টমির কমপ্লিকেশন, থাইরয়েডেক্টমি মানে এক্সিশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এতে কি কি কমপ্লিকেশন হতে পারে, আমি পয়েন্টে থাকি, কারণ এই কোশ্চেন আরও পরে হয়তো আসবে, আমি তখন আরও আলোচনা করব। ডিউরিং সার্জারি, ইমিডিয়েটলি আফটার অপারেশন, ডিলেড কমপ্লিকেশন। ডিউরিং সার্জারি কি কি কমপ্লিকেশন হতে পারে, ডিউরিং সার্জারি কি কমপ্লিকেশন হবে, খুব গুরুত্বপূর্ণ এখানে। প্রথমে হচ্ছে ব্লিডিং। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যেখানে পার ইউনিট টিস্যু হিসাবে ব্লাড সাপ্লাইটা প্রফিউজ ব্লাড সাপ্লাই, নট দ্য হাইয়েস্ট ব্লাড সাপ্লাই, হাইয়েস্ট ব্লাড সাপ্লাই বলা হয় না, কিন্তু এর ব্লাড সাপ্লাই খুব রিচ, হাইয়েস্ট অন্য জায়গা। পার ইউনিট ব্লাডে আর টিস্যুতে হাইয়েস্ট ব্লাড সাপ্লাই আসলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেকেন্ড হলো কিডনি, থার্ড হলো থাইরয়েড গ্ল্যান্ড। যাই হোক, পার ইউনিটে লিভার, আচ্ছা আমার জানা নেই এটা, লিভারের জ্ঞানঙে বোধহয় এটা নাই, জ্ঞানঙে লেখা আছে লিভারের কথা অনেক পরে, কিডনির কথা আগে। যাই হোক, সেটা হলো যেখানে হাই ব্লাড সাপ্লাই, সুতরাং এখানে যদি টিস্যু অপারেশন করা হয় তাহলে পার অপারেটিভ ব্লিডিং এর টেন্ডেন্সি বেশি থাকবে, তাহলে পার অপারেটিভ ব্লিডিং বা প্রাইমারি ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাইরয়েডেক্টমি অপারেশনের সময় বেশি। আর কি হতে পারে, ইনজুরি টু দ্য অর্গান, বিভিন্ন অর্গানের ইনজুরি হতে পারে। কি কি অর্গানের ইনজুরি সেটা জানতে হবে। এখানে কি কি অর্গান আছে, হ্যাঁ বাড়িতে অর্গান আছে এখানে, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। একটা হলো ট্রাকিয়া, ইসোফেগাস, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেন বা ক্যারোটিড ভেসেল, ক্যারোটিড সিথ। ক্যারোটিড সিথের কমপ্লিকেশন সাধারণত হয় না, ইউজুয়ালি হয় না, হওয়ার কথা না, কিন্তু যেগুলো বেশি হয় এটা বলতে হবে। ট্রাকিয়া খুব কমন। ট্রাকিয়া দুই ধরনের, একটা সরাসরি ইনজুরি হতে পারে অপারেশনের সময়, আর একটা হচ্ছে অ্যাভাস্কুলার ইনজুরি হয়ে যেতে পারে ট্রাকিয়াতে। আচ্ছা, তারপর ডায়াথার্মি ব্যবহার করার জন্য
আমাদের অ্যাভাস্কুলার ইনজুরি হতে পারে ডায়াথার্মি ব্যবহার করার জন্য। তাহলে ট্রাকিয়া, ইসোফেগাস, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই তিনটা স্ট্রাকচারের কথা না বললে হবে না, ভেরি কমন এবং ভেরি কশাস। এটা সচেতন না থাকলেই যে কোনো সময় ইনজুরি হবে। এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা কোথায় থাকে? খুব সিম্পল কোশ্চেন, অ্যানাটমির কোশ্চেন। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোথায় থাকে? অ্যানাটমি বইতে গাইডে অন্তত এই কথাটা 5 বার 10 বার আছে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোথায় থাকে? এটা হচ্ছে গ্রুপ বিটুইন ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস। ট্রাকিয়া এবং ইসোফেগাসের গ্রুপের মধ্যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, এটা যেন ভুল না হয়। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই তিনটা স্ট্রাকচার ইনজুরি হওয়ার ঝুঁকি খুব বেশি। আচ্ছা, তাহলে ডিউরিং অপারেশনের সময় এই ব্লিডিং আর ইনজুরি টু দ্য স্ট্রাকচার। এরপর হচ্ছে ইমিডিয়েটলি আফটার অপারেশন। ইমিডিয়েটলি আফটার অপারেশনে কি কি কমপ্লিকেশন হতে পারে? থাইরয়েডেক্টমি অপারেশনের করার পর রিয়াকশনারি ব্লিডিং, ভুললে চলবে না, রিয়াকশনারি ব্লিডিং হওয়ার ঝুঁকি থাকবে, রিয়াকশনারি ব্লিডিং। তারপরে হচ্ছে হোর্সনেস অফ ভয়েস, দ্বিতীয়টা হোর্সনেস অফ ভয়েস, আমি পরে আসবো ব্যাখ্যায়। এই দুটো অপারেশনের পরের দিন রুগী, অবশ্যই রুগী যত ব্যথাই থাকুক, অন্য অপারেশনে আমরা জিজ্ঞাসা করি না, কিন্তু থাইরয়েড অপারেশনের পরে আমরা রুগীকে জিজ্ঞাসা করি আপনার নাম কি, কেমন আছেন, সে নিজের থেকে বলুক, আমরা গলার ভয়েসটা শুনতে চাই। তাহলে হোর্সনেস অফ ভয়েস, হ্যাঁ, ওটা কমন। আচ্ছা, ইমিডিয়েটলি আফটার অপারেশন রেসপিরেটরি ডিস্ট্রেস, খেয়াল রাখবা, রেসপিরেটরি ডিস্ট্রেস বা ইভেন একদম কি বলে টোটাল অবস্ট্রাকশন অফ দ্য ব্রেদিং হয়ে যেতে পারে। কিভাবে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে? নানাভাবে হতে পারে। একটা হতে পারে ট্রাকিয়াল ইডিমা বা ল্যারিঞ্জিয়াল ইডিমা, অপারেশনের সময় বাইরে অপারেশন করা হয়েছে, ভিতরে ইডিমা হবে পাশাপাশি, সেটা স্বাভাবিক। এন্ডোট্রাকিয়াল টিউব দীর্ঘ সময় দেওয়া ছিল, তার জন্য হতে পারে, এন্ডোট্রাকিয়াল টিউবের জন্য হতে পারে। তারপর ইডিমার জন্য হতে পারে। আর কি হতে পারে? রেসপিরেটরি অবস্ট্রাকশন ইমিডিয়েটলি আফটার অপারেশন, রিয়াকশনারি হিমোরেজ হয়েছে, কম্প্রেশনের জন্য হতে পারে। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি দুই দিকে ইনজুরি হয় তাহলে টোটাল রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে যাবে। হ্যাঁ, তারপর কি হবে? সেটা ওখানে ভোকাল কর্ড অ্যাডাকশন পজিশনে থেকে যাবে, দুইটাই অ্যাডাকশন পজিশনে যখন থাকবে কমপ্লিটরি রেসপিরেটরি অবস্ট্রাকশন। একদিকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয় তাহলে রেসপিরেটরি অবস্ট্রাকশন হবে না, হোর্সনেস অফ ভয়েস হবে, হোর্সনেস অফ ভয়েস হবে একদিকে অবস্ট্রাকশন হলে, এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে। আর দুই দিকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে রুগীর অ্যাফোনিয়া হবে, রুগী কথা বলতে পারবে না, ও শব্দই উচ্চারণ করতে পারবে না, কথা বলতে পারবে না, এবং কমপ্লিট রেসপিরেটরি অবস্ট্রাকশন। সেক্ষেত্রে ইমিডিয়েট ট্র্যাকেস্টমি করে দিতে হবে, নাহলে রুগী বাঁচানো যাবে না। যদি এন্ডোট্র্যাকিয়াল টিউব আমরা অলরেডি বের করে ফেলে থাকি তাহলে ট্র্যাকেস্টমি করে দিতে হবে, নাহলে রুগীকে বাঁচানো যাবে না। তাহলে এত ডেঞ্জারাস। দুই দিকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে রেসপিরেটরি অবস্ট্রাকশন হবে, অ্যাফোনিয়া হবে বেঁচে থাকলে। আর একদিকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে হোর্সনেস অফ ভয়েস হবে। আচ্ছা, তাহলে ইমিডিয়েটলি আফটার অপারেশন হলো কি কি বললাম? হোর্সনেস অফ ভয়েস, রেসপিরেটরি অবস্ট্রাকশন অ্যান্ড ডিফিকাল্টি ইন স্পিচ, হ্যাঁ, বা ডিফিকাল্টি ইন প্রোডাকশন অফ সাউন্ড। অ্যাফোনিয়া মানে সে সাউন্ডই করতে পারবে না। আচ্ছা, আর ডিজার্থিয়া অন্য জিনিস। অ্যাফোনিয়া আর একটা কি বললাম, যে রিয়াকশনারি হিমোরেজ, রিয়াকশনারি হিমোরেজ হতে পারে। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে লেট কি কি হতে পারে, এরপরে কি কি হতে পারে, একটু ইমিডিয়েটলি আফটার অপারেশন এর পরের গুলো কি কি হতে পারে পরপর বলে যাই। আর্লি যেটা হয় সেটা হলো হাইপোপ্যারাথাইরয়েডিজমের ইফেক্ট। হাইপোপ্যারাথাইরয়েডিজমের ইফেক্ট কি হবে? হাইপোপ্যারাথাইরয়েডিজমের ইফেক্ট টিটানি হবে, রুগীর টিটানি হবে। কখন হয়? ইউজুয়ালি থার্ড ডেতে হয়, ইউজুয়ালি থার্ড ডেতে হয়, থার্ড ডে অনওয়ার্ড, থার্ড টু ফিফথ ডের মধ্যে হয়, আর্লি হয়। এটা ইমিডিয়েটলি আফটার অপারেশন হয় না, আর্লি হয়। তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজমের ইফেক্ট হবে। এটা আমি একটু পরে আসবো, কেন হবে, কি জন্য, এর নাম আছে, আমি বলেছি বিভিন্ন সময় ওয়ার্ডে। এরপরে কি কি আসবে? হাইপোপ্যারাথাইরয়েডিজম, তারপরে আসবে আর একটু কমপ্লিকেশন রিলেটেড টু দ্য উন্ড, উন্ড ইনফেকশন হতে পারে,
থাইরয়েড গ্ল্যান্ডের এখানে ইনফেকশন নেকে খুব আর কম আনকমন, বাট হতে পারে যে কোনো অপারেশনের পরেই উন্ড ইনফেকশন হতে পারে। তারপর আছে প্রমিনেন্ট স্কার হতে পারে, আরও লেট হলে পারে। হ্যাঁ, সেটা হলো যে হাইপারট্রপিক স্কার, ইভেন কেলয়েড হতে পারে, এখানে কেলয়েড হতে পারে। আচ্ছা, এইবার ইম্পর্ট্যান্ট একটা কমপ্লিকেশন আমি বলবো, যদি টোটাল থাইরয়েডেক্টমি করি আমরা হাইপোথাইরয়েডিজমের ইফেক্ট হতে পারে। হাইপোথাইরয়েডিজম এটা লেটে হবে। কত লেটে হবে এবং কেন? এটা হবে হচ্ছে ইউজুয়ালি আফটার 4 উইক, 2-4 দিনে হবে না ইউজুয়ালি। হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে হচ্ছে 3 to 4 days, আর ওটা হচ্ছে 3 to 4 উইক পরে, আগে হবে না। কারণ থাইরয়েড হরমোনের হাফ লাইফ অনেক প্রলং, থাইরয়েড হরমোনের হাফ লাইফ এবং প্রলং, এবং এর যে ইফেক্টগুলো আসতে অনেক সময় লাগে। এর হাইপোপ্যারাথাইরয়েডিজমের ইফেক্টগুলো হাইপোথাইরয়েডিজমের ইফেক্টগুলো আসতে অনেক সময় লাগবে, কিন্তু হাইপোপ্যারাথাইরয়েডিজম এত তাড়াতাড়ি আসবে কেন? আর থাইরয়েডিজমের ডেফিসিয়েন্সির ইফেক্ট কিন্তু আসে ওই 3 থেকে 5 দিন, এরপরে আর জীবনে আর কখনো আসে না। জীবনে আর কখনো টিটানি হয় না, ওই একবারই হয়। কেন ওই একবার হয় সেটা জানতে হবে। এর বলে হচ্ছে হাঙ্গার বোন সিন্ড্রোম, হাঙ্গার বোন সিন্ড্রোম, বা সরি হাংরি বোন সিন্ড্রোম। হাঙ্গার বলছি কেন, হাংরি বোন সিন্ড্রোম। এটা কি জিনিস? প্যারাথাইরয়েড হরমোনের কাজ হলো এটা বোন থেকে ক্যালসিয়ামকে মোবিলাইজ করে, বোন থেকে ক্যালসিয়ামকে মোবিলাইজ করে, এটা হলো প্যারাথাইরয়েড হরমোনের কাজ। তাহলে প্যারাথাইরয়েড হরমোন যদি আমরা কেটে ফেলে দেই তখন কি হবে? প্যারাথাইরয়েড হরমোন থাকার জন্য বোন থেকে জোর করে করে ক্যালসিয়াম বের করে নিয়ে এসেছিল, আর প্যারাথাইরয়েড হরমোন যখন না থাকবে তখন বোন চাইবে সেরামে যে বা ব্লাডে যে ক্যালসিয়াম আছে সেগুলোকে দ্রুত বোনের মধ্যে নিয়ে জমা করতে। সেটা আটকায় রাখার আর কেউ থাকবে না, বা মোবিলাইজ করার কেউ থাকবে না। যেহেতু বোন আগেই ক্ষুধার্ত আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বোন থেকে ক্যালসিয়াম সব বের করে নিয়ে এসেছিল, বোন অলরেডি ক্যালসিয়ামের জমা করার থেকে ডেফিসিয়েন্ট আছে, সে তাড়াতাড়ি ক্যালসিয়াম অপারেশনের পর যত আছে সব বোনের মধ্যে ঢুকায় ফেলবে, এবং ব্লাডে হাইপোক্যালসিমিয়া, ফাংশনিং হাইপোক্যালসিমিয়া হবে, মানে আয়নিক ক্যালসিয়াম লেভেলটা ব্লাডে কমে যাবে, আয়নিক ক্যালসিয়ামটা ব্লাডে কমে যাবে। এই কমে যাওয়ার জন্যে ইমিডিয়েটলি আফটার ইমিডিয়েট বা আর্লি বলো 3 থেকে 5 দিনের মধ্যে টিটানি হবে। এবং ক্যালসিয়াম যখন এরপরে আবার সে যখন অভ্যস্ত হয়ে যাবে ওই ক্যালসিয়াম বা নিয়মিত ক্যালসিয়াম নেবে, তার কারেকশন হয়ে যাবে, আর জীবনে কখনো তার টিটানি হবে না, টিটানি একবারই হবে। এটা যেন খেয়াল থাকে। আর একটা কমপ্লিকেশনের কথা আমি বলি নাই, সেটা ইজ নট দ্য ইউজুয়াল কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি। এটা হচ্ছে তুমি যদি হাইপারথাইরয়েডিজমের রুগীকে প্রিপেয়ার করে না নাও, ইউথাইরয়েড করে না নাও অপারেশনের আগে, তাহলে অপারেশনের সময় হঠাৎ করে প্রিফর্ন থাইরয়েড হরমোন যেগুলো আছে, মানে থাইরয়েড গ্ল্যান্ড নাড়াচাড়া করার জন্যে, ম্যানিপুলেশন করার জন্য থাইরয়েড গ্ল্যান্ড থেকে সমস্ত হরমোন একসঙ্গে বের হয়ে যাবে। সেটাকে আমরা বলি থাইরয়েড স্টর্ম বা থাইরোটক্সিক ক্রাইসিস। এটা অপারেশনের সময় হবে, থাইরয়েড স্টর্ম অথবা থাইরোটক্সিক ক্রাইসিস। এটা কিন্তু ইউজুয়ালি হয় না, ওই কন্ডিশনে হয়। হাইপার প্যারাথাইরয়েডিজম যদি আমরা ইউথাইরয়েড করে না নেই তাহলে এই কমপ্লিকেশন হবে। এবং তখন জিজ্ঞাসা করা হয়, এটা যখন তুমি বলবা যে এই কমপ্লিকেশনটাকে আমরা কিভাবে ম্যানেজ করি বা কিভাবে বুঝবো কিভাবে? অপারেশনের সময় রুগীর প্যারাথাইরয়েড হরমোন হঠাৎ করে বেড়ে যাবে, হলে পারে তার প্রচণ্ড পেন হবে, ভুল বলছি, ফিভার হবে, হাইপার পাইরেক্সিয়া হবে, পেন না, হাইপার পাইরেক্সিয়া হবে। কমপ্লিকেশন কি হতে পারে থাইরোটক্সিক ক্রাইসিস হলে? তাহলে প্রথমে হাইপার অপারেশনের রুগী, অ্যানেস্থেশিয়ার রুগীর টেম্পারেচার বাড়ার কথা না, কিন্তু হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাবে খুব দ্রুত, হাইপার পাইরেক্সিয়া, খুব বেশি টেম্পারেচার। এবং এর জন্যই তার অনেক হাইপার পাইরেক্সিয়ার জন্য যেসব ড্যামেজ হতে পারে, ব্রেন থেকে শুরু করে সব হতে পারে। আর কি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, এই দুটো কার্ডিয়াক অ্যাটাক হয়ে যেতে পারে এবং তার টেম্পারেচার পর্যন্ত বেড়ে যাবে। এটাকে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হলো, এটা তো সবাই কশাস থাকে অপারেশনের সময়, যখনই বুঝতে পারবে থাইরোটক্সিকোসিস ক্রাইসিস হচ্ছে তখন ইমিডিয়েটলি
থাইরয়েড হরমোনের অ্যাক্টিভিটি কমানোর জন্যে ইমিডিয়েটলি কমাতে পারে কোন ড্রাগ? মানে থাইরয়েড হরমোন অলরেডি রিলিজ হয়ে গেছে, ওরা তুমি ফেরত নিতে পারবে না, তাহলে তোমার কাজ বন্ধ করলে করতে হবে কোথায়? থাইরয়েড হরমোন যে রিসিপ্টর লেভেলে কাজ করে সেটাকে বন্ধ করে দিতে হবে, রিসিপ্টর লেভেলে। তাহলে এইখানে আমাদের লাগে প্রোপ্রানল, ইন্ট্রাভেনাস প্রোপ্রানল দিতে হবে, রিসিপ্টর ব্লকার দিয়ে আমাদের এটা ম্যানেজ করতে হয়, যে থাইরয়েড হরমোন যে যে এখানে কাজ করে, হ্যাঁ, সে রিসিপ্টর লেভেলে কাজ করতে হবে, প্রোপানল দিতে হয় এখানে। এখানে কিন্তু অন্য পেন্টিথাইরয়েড ড্রাগে খুব একটা কাজ হবে না, প্রোপানল দিতে হবে। আর তার আগে সবচেয়ে বড় কথা, প্রফিউজ ইন্ট্রাভেনাস ইনফিউশন দিতে হবে, যাতে সে ডিহাইড্রেটেড না হয়ে যায় হাইপার পাইরেক্সিয়ার জন্য। এটা বেস্ট অপশন হচ্ছে নর্মাল স্যালাইন। এই নর্মাল স্যালাইন তাহলে কি কি হতে পারে? ফিভার হতে পারে, শক হতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এর চিকিৎসা কি? এডুকুয়েট হাইড্রেশন করতে হবে, ইন্ট্রাভেনাস প্রোপানল দিতে হবে, দিস ইজ দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, তাহলে আমি কমপ্লিকেশনগুলো মোটামুটি বললাম, তোমরা এটা সাজিয়ে নিও। এখানে একটা নতুন শব্দ যোগ হয়েছে, কেলয়েড। এটা সম্বন্ধে আমরা পরে আলোচনা হলে আমরা বলবো, এটা আসবে বোধ হয় পরে, কেলয়েডের সম্বন্ধে বলবো। তাহলে আমি এখান থেকে বেরোই। এখানে আরেকটা কোশ্চেন আছে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট প্রাইমারি ফ্রম সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস? ভেরি গুড। প্রাইমারি থাইরোটক্সিকোসিস কি, সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস কি? ভেরি গুড। সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস ফলোয়িং এনি টাইপ অফ এনলার্জমেন্ট অফ থাইরয়েড নোডুল বা থাইরয়েড গ্ল্যান্ড। আগে থাইরয়েড গ্ল্যান্ডে এনলার্জমেন্ট ছিল, তারপরে এটার আগে স্ট্রাকচারাল এনলার্জমেন্ট হয়েছিল, পরে ফাংশনাল এনলার্জমেন্ট বা ফাংশনাল হাইপার অ্যাক্টিভিটি তৈরি হয়েছে, সেটা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। আর প্রাইমারি থাইরোটক্সিকোসিসে প্রথম থেকেই এটা হাইপার ফাংশনিং থাইরয়েড গ্ল্যান্ড। এখানে থাইরয়েড গ্ল্যান্ড বড় হওয়াটা এসেনশিয়াল না। হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট ছাড়াও কিন্তু হতে পারে, এটা মনে রাখবা। আর সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজমে অলওয়েজ থাইরয়েড গ্ল্যান্ড আগে এনলার্জমেন্ট হবে, এটার জন্য। তাহলে আমরা বুঝবো কিভাবে ফিচার দিয়ে? তাহলে সেকেন্ডারি, প্রাইমারিতে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট থাকলে ডিফিউজ এনলার্জমেন্ট থাকে, অথবা নাও থাকতে পারে। যদি থাকে ডিফিউজ এনলার্জমেন্ট থাকে, অ্যান্ড এনলার্জমেন্ট অ্যান্ড হাইপার ফাংশন একই সঙ্গে শুরু হবে, হাইপার থাইরয়েডিজম ইউজুয়ালি। আর হাইপার সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস হচ্ছে হাইপার ফাংশনিং অফ দ্য এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, প্রিভিয়াসলি এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড। এটা নোডুলার গয়টার হতে পারে, মাল্টি নোডুলার গয়টার হতে পারে, অথবা টক্সিক নোডুল হতে পারে, যে কোনো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ফিচার কি দেখে আমরা বুঝবো? ফিচার কিভাবে বুঝবো? প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে কিছু ফিচার থাকে, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে কিছু ফিচার থাকে, স্পেশাল কিছু ফিচার থাকে। আচ্ছা, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমের স্পেশাল ফিচার হচ্ছে কি? এটা কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্টটা বেশি হয়। কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্টের মধ্যে কি কি আছে? সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এগুলো হওয়ার ঝুঁকি বেশি সেকেন্ডারি। আর প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে হচ্ছে নিউরোলজিক্যাল ফিচারগুলো বেশি থাকে, নিউরোলজিক্যাল ফিচারগুলো, হ্যাঁ, যেমন ইমোশনাল লায়াবিলিটি, তারপরে অ্যাংজাইটি, নিউরোসিস, যে কোনোটা হতে পারে, অথবা এগুলো হচ্ছে তার কমপ্লেন। আর সাইনে আমরা মধ্যে কি পাই? সাইনের মধ্যে হচ্ছে আমরা ট্রেমারটা আমরা বেশি পাই। আর কি পাই আমরা? হাইপার অ্যাক্টিভ রিফ্লেক্স, এগুলো আমরা পাবো বেশি প্রাইমারিতে। ট্রেমার পাবো হাতে, হাইপার অ্যাক্টিভ রিফ্লেক্স পাবো। আর এখানে আমরা আই সাইনগুলো বেশি পাবো, কার্ডিওভাস্কুলার সাইনগুলো বেশি পাবো সেকেন্ডারি থাকে। হ্যাঁ, আই সাইন দুটোতেই থাকবে। আর কার্ডিওভাস্কুলার সাইনগুলো বা সিমটমগুলো সেকেন্ডারিতে থাকবে। এটা তোমরা একটু দেখে নিও ভালো করে। এরকম তোমাদের তিনটা বলতে পারলেই হবে ডিফারেন্সিয়েশন, এর বেশি কিছু বলার দরকার জরুরি কিছু না। বস বললামই, ওই একই কথা। কার্ডিওভাস্কুলারের সিমটম বেশি থাকবে সেকেন্ডারিতে,
আর ব্রুইর ব্যাপারটা অন্য, ব্লুমিনটা হাইপার সার্কুলেশনের জন্য হয়, হাইপার সার্কুলেশনের জন্য ব্রুই হয়। হাইপার সার্কুলেশন যেহেতু প্রাইমারিটা মোর সিস্টেমিক ডিজিজ, মোর সিস্টেমিক ইনভলভমেন্ট হয়, সুতরাং এখানে হাইপার সার্কুলেশনের জন্য ব্রুই বেশি 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 পাওয়া যায়। এটা অত জরুরি না, বলা তোমাদের জরুরি না, তাহলে প্যাস লেগে যাবে। তাহলে একটা হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড মে অর মে নট প্রেজেন্ট, আর থাকলে পারে যা ডিফিউজ এনলার্জমেন্ট হবে। আর সেকেন্ডারিতে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড অলওয়েজ এনলার্জমেন্ট থাকবে এবং নোডুলার এনলার্জমেন্ট থাকে, ইউজুয়ালি নোডুলার এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড থাকে। আচ্ছা, আর একটা হলো যে এজের একটা ব্যাপার আছে, এজ সেক্সের কিছু ব্যাপার আছে, এটা অত ইম্পর্ট্যান্ট না। প্রাইমারিটা মোর আর্লি এজ গ্রুপে হয়, প্রাইমারিটা শুরু হতে পারে, সেকেন্ডারি হতে পারে, এটা আমরা যাব না। ফিচারের মধ্যে হচ্ছে নিউরোলজিক্যাল সিমটম অ্যান্ড সাইনগুলো প্রাইমারিতে বেশি থাকে, কার্ডিওভাস্কুলার সাইন সিমটমগুলো সেকেন্ডারিতে বেশি থাকে। এই তিনটা বলতে পারলেই তোমাদের হবে মোটামুটি, এটা তো জরুরি না বলা। তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। আচ্ছা, এবার থাইরোটক্সিকোসিসের যেসব ফিচার, এটাও কিন্তু কোশ্চেনে পড়ে। হাইপোথাইরয়েডিজম একবার পড়ে, থাইরোটক্সিকোসিস প্রায় মেডিসিনেও পড়বে, সার্জারিতেও পড়বে, ইভেন ইএনটিতেও পড়ে। এটা আমরা পরে আসবো যখন আলোচনা হবে। এগোই। হোয়াট আর দি কজেস অফ পেনফুল ব্রেস্ট লাম্প? ভেরি গুড। পেনফুল ব্রেস্ট লাম্পের কয়েকটা কজ বলো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিসে কিসে হতে পারে? খুব সিম্পল। পেনফুল ব্রেস্ট লাম্প এক নম্বরেই হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস, এক নম্বরে ব্রেস্ট অ্যাবসেস, দুই নম্বরে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। এরপরে যে কথাগুলো আছে তুমি বলতে পারো ফাইব্রোঅ্যাডিনোমাও কখনো কখনো পেনফুল হয়, অত কমন না, বাট এর থেকে বেশি কমন কার্সিনোমা ব্রেস্ট, অ্যাডভান্স স্টেজে ইজ পেনফুল, কার্সিনোমা ব্রেস্টে। তাহলে এক নম্বরে বলবা ইনফ্লামেটরি ব্রেস্ট ডিজিজ, দুই নম্বরে হচ্ছে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, এর দুটোর জন্য ভুল না হয়। এরপরে কার্সিনোমা ব্রেস্ট অ্যাডভান্স স্টেজ এবং কখনো কখনো ফাইব্রোঅ্যাডিনোমাও হতে পারে। ইউজুয়ালি পেনের থেকে টেন্ডারনেস বেশি হয়। তাহলে কজেস অফ পেনফুল ব্রেস্ট লাম্প বেশি বলার দরকার নেই, এটুকুন বললেই হবে। নেম সাম কনজেনিটাল ডিসঅর্ডার, অলরেডি এটা আলোচনা হয়ে গেছে। কনজেনিটাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেস্ট তোমরা অলরেডি মোজাম্মেল স্যারও তোমাদের পড়িয়েছে, সবই পড়িয়েছে মোজাম্মেল স্যার। কি কি হলো? অ্যাবসেন্স অফ ব্রেস্ট, অ্যামেজিয়া, অ্যাবসেন্স অফ নিপিল, অ্যাথেলিয়া, তারপর হচ্ছে আরেকটা হলো পলিমেজিয়া, হ্যাঁ, আরেকটা হলো সুপার নিউমারি ব্রেস্ট, দুটো কিন্তু আলাদা জিনিস। পলিমেজিয়া, সুপার নিউমারি ব্রেস্ট দুটো আলাদা জিনিস। সুপার নিউমারি ব্রেস্ট হলো অ্যালং দ্য ব্রেস্ট লাইনে, হ্যাঁ, ব্রেস্টের ভেস্টিজিয়াল ব্রেস্ট টিস্যু বা নিপেল দেখা যায়, অ্যালং দ্য মিল্ক লাইন বলা হয়, এটা মিল্ক লাইন বরাবর, দুটো আলাদা জিনিস। তাহলে আর নেম অপারেটিভ ট্রিটমেন্ট অফ কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, আগেই বলা হয়েছে অপারেটিভ ট্রিটমেন্ট কী কী করা যায়, কার্সিনোমা ব্রেস্টে অপারেটিভ ট্রিটমেন্ট কী কী করা যায়। তোমরা ঝামেলায় যাবা না, অ্যাডভান্স এখন অনেক কিছু করা হয়। তোমরা সিম্পল ম্যাস্টেকটমি, তারপর হচ্ছে ম্যাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স অ্যান্ড রেডিক্যাল ম্যাস্টেকটমি, এই তিনটা বলো। আজকাল কিন্তু প্রিফার করা হচ্ছে লাম্পেক্টমি, মোর চিন্তা করা হচ্ছে যদি আর্লি স্টেজ হয় সিম্পল লাম্পেক্টমি ফলোড বাই কেমোথেরাপি, অনেক কিছু চিন্তা, বা হরমোন থেরাপি বা রেডিওথেরাপি এরকম। আচ্ছা, তাহলে তোমরা জানবা সিম্পল ম্যাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স অ্যান্ড রেডিক্যাল ম্যাস্টেকটমি, আর কিছু বলার দরকার নয়, তোমাদের এই তিনটা বললেই হবে। নেম দ্য অপারেটিভ ট্রিটমেন্ট অফ কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট। আর একটা, এই তিনটা তো গেল কিউরেটিভ ট্রিটমেন্ট, আর একটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, যে এমন খারাপ অবস্থা, দু একটা রুগী তোমরা হয়তো ওয়ার্ডে দেখতে পারো যেটা কিছুই করার নাই, সেটা আছে কি একটা বিশাল একটা ব্রেস্ট লাম্প, ফাউল স্মেলিং একটা আলসার আছে, ফাউল স্মেলিং ডিসচার্জ, হ্যাঁ, এটার জন্য রুগী থাকতে পারে না, অ্যাটেন্ডেন্স তো দূরের কথা, রুগী সহ্য করতে পারে না এটা। এবং এই রুগীগুলো এত বেশি, বাড়িতে বাসায় পর্যন্ত তাদের থাকতে দেয় না। যে হয়তো ফ্যামিলির ইম্পর্ট্যান্ট একটা পার্সন ছিল, সবাই ফেভারিট একটা পার্সন ছিল, সেই অবস্থা হয়ে যাওয়ার পর তাকে কেউ বাসায় রাখতে চায় না, এত বিশ্রী গন্ধ, এমন আলসার ডিসচার্জ হয়, সেটাকে আমরা বলি টয়লেট ম্যাস্টেকটমি। টয়লেট ম্যাস্টেকটমি একটা শব্দ আছে, শুনে রাখো। এটা হচ্ছে যদি খুবই একটা আগলি লুকিং বা একটা অ্যাডভান্স স্টেজের ক্যান্সার হয়, ডিসচার্জিং আলসার বা ফাউল স্মেলিং আলসার থাকে, তাহলে আমরা ওই লিশনটাকে কেটে বাদ দিই, টয়লেট করে বাদ দিই, রোগ ছাড়বে না এটার জন্য, জাস্ট ওই লিশনটাকে কেটে আমরা বাদ দিচ্ছি, তাকে
ওই একটা বদারিং সিচুয়েশন থেকে পরিত্রাণের জন্য। এটাকে বলি আমরা টয়লেট মাস্টেক্টমি বলি এই শব্দটাকে। আচ্ছা, হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি? অলরেডি আমি বলে ফেলছি, তাহলে ওখানে আমরা ডিউরিং অপারেশন বাদ দিয়ে আমাদের এই কথাগুলো বলতে হবে। এখানে একটা ডিটেলস একটা কথা আমি বলবো, সেটা হলো, তাহলে আগে আমরা বলি কি কি হতে পারে পোস্ট অপারেটিভলি। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, তাহলে এক সময় এক নম্বরই হবে রিয়াকশনারি হিমোরেজ, তারপরে হলো রেসপিরেটরি অবস্ট্রাকশন, তারপরে অ্যাফোনিয়া, সরি কি বলে, হোর্সনেস অফ ভয়েস, হোর্সনেস অফ ভয়েস, অ্যাফোনিয়া, তারপর আর কি হতে পারে, আমরা বললাম উন্ড ইনফেকশন হতে পারে, হাইপোপ্যারাথাইরয়েডিজমের ইফেক্ট হতে পারে, অ্যান্ড টিটানি হতে পারে, হাইপারট্রপিক স্কার অ্যান্ড কেলয়েড, এরপর বললাম হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। দিজ আর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ থাইরয়েড সার্জারি। এর মধ্যে আরও অনেক টুকটাক আরও অনেক কিছু আছে, সেগুলো না বললেও চলবে। এইবার হোর্সনেস অফ ভয়েস কেন হয়? আগেই বলেছি, একদিকের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, কোন ধরনের ইনজুরি? রিভার্সিবল ইনজুরি। রিভার্সিবল ইনজুরি যদি হয়, তার মানে কি, ওই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অপারেশনের সময় আমরা কোনো কারণে নাড়াচাড়া করছি, হ্যাঁ, অথবা ওই জায়গাটায় ইডিমা হয়েছে পোস্ট অপারেটিভ, আবার ডায়াথার্মি ইউজ করছি, ডায়াথার্মির জন্য হয়তো সে কোনো কারণে একটু ইনজুরি হয়েছে, অথবা ওই জায়গায় আমাদের ইডিমা হয়ে তার সাময়িক অ্যাক্টিভিটিতে অসুবিধা হচ্ছে, সেখানে তার হবে হোর্সনেস অফ ভয়েস। এটা ইউজুয়ালি ভালো হয়ে যায়, এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটা স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়, স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। তাহলে আমরা বলছি এটা হোর্সনেস অফ ভয়েস। এইখানে যে নার্ভ ইনজুরিটা হলো, এই কোশ্চেনটা পেডিয়াট্রিক সার্জারি বা না ওই নিউরো সার্জারির যে বোর্ড আছে, আমি লাস্টে আলোচনা করব, সেখানেও আছে। হোয়াট আর দ্য টাইপ অফ নার্ভ ইনজুরি, এটা কিন্তু রিটেনেও পড়ে অথবা এমসিকিউতে পড়ে। হোয়াট আর দ্য টাইপ অফ নার্ভ ইনজুরি? নার্ভ ইনজুরি হচ্ছে তিন রকম। একটা হচ্ছে নিউরোপ্রাক্সিয়া, অ্যাকজন্টোমেসিস, নিউরোটোমেসিস, এটা যেন মনে থাকবে। তিনটা, নিউরোপ্রাক্সিয়া, অ্যাকজন্টোমেসিস, নিউরোটোমেসিস। এই কোনটা কি জিনিস? খুব সিম্পল জিনিস। এটা ডাইটনে লেখা আছে, গ্যানংয়ে লেখা আছে, ফিজিওলজিতে তোমাদের জেনে আসার কথা। অ্যাকজন্টোমেসিস হচ্ছে কি বলে, নিউরোপ্রাক্সিয়া। নিউরোপ্রাক্সিয়া কি? এখানে হচ্ছে নার্ভের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয় না, ফাংশনটা ডিসরাপশন হয় টেম্পোরারিলি। এই যে এইখানে হয়, আমি নার্ভটা ধরে একটু নাড়াচাড়া করলাম বেশি, নার্ভে একটু ইডিমা হলো, অথবা ডায়াথেরাপি করার জন্য তার হিটে একটু নার্ভের ইনজুরি হয়েছে, এই জন্যে নার্ভের স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় নাই, ফাংশনের ডিস্টারবেন্স হয়েছে, দেখে বলি আমরা নিউরোপ্রাক্সিয়া। অ্যাকজন্টোমেসিস হচ্ছে কি? অ্যাকজন্টোমেসিস হচ্ছে একজনটার ইনজুরি হয়েছে, নার্ভের একজনটা ইনজুরি হয়েছে, কিন্তু নার্ভ সিটটা ইনট্যাক্ট আছে, নার্ভের সিট ইনট্যাক্ট আছে, একজনটা ইনজুরি হয়েছে। এটাও কিন্তু রিভার্সিবল, সময় গেলে এটাও একজনটা প্রক্সিমাল থেকে যেটা নার্ভের সঙ্গে লেগে আছে সেখান থেকে রিজেনারেশন হয়, ডিস্টাল পার্ট হয় না। যেখানে ইনজুরি হয় একজনের ডিস্টাল পার্টটা কি হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়, হ্যাঁ, সেটাকে কি বলে, ড্যামেজ হয়ে যায়। যে না, একজনের যদি ইনজুরি হয়, এটা ফিজিওলজির কথা, গ্রস অ্যানাটমির কথা, একজনের ইনজুরি হলে তার ডিস্টাল পার্টটা, এটাকে বলে হচ্ছে কি, ইনজুরিটার নাম কি, মুলারিয়ান ওয়ালেরিয়ান ডিজেনারেশন, মুলারিয়ান বলছি কেন, ওয়ালেরিয়ান ডিজেনারেশন, ওয়ালেরিয়ান ডিজেনারেশন। আর প্রক্সিমাল পার্টটা রিজেনারেট করে থ্রু দ্য নার্ভ সিট, তাহলে এটা হচ্ছে অ্যাকজন্টোমেসিস। আর নিউরোটোমেসিস হচ্ছে কমপ্লিট ডিভিশন অফ দ্য নার্ভ। কমপ্লিট ডিভিশন অফ দ্য নার্ভ যদি হয়, এটা আর রিজেনারেশন হবে না। তাহলে তিন ধরনের নার্ভ ইনজুরি, একজন নিউরোপ্রাক্সিয়া, অ্যাকজন্টোমেসিস, নিউরোটোমেসিস। তাহলে ওই যেটা আমরা বললাম যে রুগীর হোর্সনেস অফ ভয়েস হবে, তাহলে এখানে কি হয়েছিল, নিউরোপ্রাক্সিয়া হয়েছিল। এর চিকিৎসা কি? এর চিকিৎসা আমরা রুগীকে
কাউন্সেলিং করি, রুগীকে অভয় দেই, বলি যেটা আপনার ঠিক হয়ে যাবে, অস্থির হবেন না। এবং এটা নিয়ম হলো অপারেশনের আগে প্রিপারেশন অফ থাইরয়েড অপারেশনের একটা ব্যাপার আছে, সেটা আমি বলি নাই, পরে আলোচনা করব সময় থাকলে। থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের জন্য কি প্রিপারেশন লাগবে সেখানে কাউন্সেলিংয়ের মধ্যে এটা আছে। রুগীকে বলতে হবে যে আপনার অপারেশনের পর এরকম কথা বলতে অসুবিধা হতে পারে, ইভেন আপনি কথা নাও বলতে পারেন, ইনজুরি হতেই পারে, সারা পৃথিবীতে হয়, কমপ্লিট ইনজুরি হতে পারে যদি ডিফিকাল্ট থাইরয়েড হয়, সারা পৃথিবীতে হয়। তুমি না, তোমার কাছে এটা রিকমেন্ডেড কমপ্লিকেশন, এটা রুগীকে বলে নিতে হবে, আগে রুগীকে গোপন করা যাবে না, বলে নিতে হবে যেটা হতে পারে। তাহলে আমি পরে সেটা আলোচনায় আসবো, এখন যাচ্ছি না। তাহলে আমি এখানে নিউরোপ্রাক্সিয়াটা সম্বন্ধে বললামই, জাস্ট তাকে আশ্বস্ত করতে হবে এটা ঠিক হয়ে যাবে, যদি তার হোর্সনেস অফ হয়ে যায়, অস্থির হবার কিছু নয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরেও উন্নতি না হলে আমরা অনেক সময় থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেই। থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে দেখা যায় আর্লি রিজেনারেশন হয়। এই তাহলে এখানে আমি আর বলতে চাচ্ছি না, বাকি কমপ্লিকেশনটা আমি এখানে রিপিট করলাম এই কারণে, এটুকুন বলার জন্য। এবার হোয়াট ডু মিন বাই অ্যাডজুভেন্ট আর নিউ অ্যাডজুভেন্ট থেরাপি? ভেরি গুড, এটা আগের দিনও বলেছি, জাস্ট আমরা রিক্যাপিচুলেট করি ডেফিনেশনটা। হোয়াট ইজ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি? It is the modalities of treatment that given prior to the primary treatment of that malignancy. It is the modalities of treatment that given prior to the primary treatment of that malignancy. কিসের জন্য দেওয়া হয়? ফর ডাউন স্টেজিং। এক কথায় বললে ডাউন স্টেজিং। এগুলো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ডাউন স্টেজিং করা। আরও অনেক উপকারিতা আছে, কতদিন আমি বলেছি কি 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 উপকারিতা হয়, আমি রিপিট করতে চাচ্ছি না। আর অ্যাডজুভেন্ট হচ্ছে ইট ইজ দ্য মডালিটিস অফ ট্রিটমেন্ট দ্যাট গিভেন আফটার প্রাইমারি ট্রিটমেন্ট অফ দ্যাট ম্যালিগনেন্সি। তাহলে ব্রেস্টের ক্ষেত্রে, হ্যাঁ উল্টো বলছি নাকি? না, ঠিকই বলছি। অ্যাডজুভেন্ট হচ্ছে it is the modalities of treatment that given after primary treatment of that malignancy. ঠিকই আছে। ব্রেস্টের ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট কি? ব্রেস্টের ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি। আবার থাইরয়েড সার্জারির ক্ষেত্রে থাইরয়েড নিওপ্লাজম আমরা বলবো না, আমরা যদি মনে করি লিম্ফোমার ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি কি, অ্যাডজুভেন্ট থেরাপি কি? লিম্ফোমার ক্ষেত্রে অ্যাডজুভেন্ট থেরাপি হচ্ছে রেডিওথেরাপি, কমনলি যেটা দেওয়া হয় রেডিওথেরাপি অ্যান্ড সার্জারিও কখনো কখনো করা হয়। হ্যাঁ, অ্যাবডোমিনাল লিম্ফোমাতে সার্জারিও লাগে। তাহলে এগুলো হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি। জিনিসটা বুঝলে তুমি বলতে পারবে। আর ব্রেস্টের ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট কি? ওই ট্রিটমেন্টগুলো যদি আমি সার্জারির আগে দিই তাহলে সেটা নিউ অ্যাডজুভেন্ট হয়ে যাবে। আচ্ছা, নেম দ্য ডিফারেন্ট সার্জিক্যাল অপশন অফ থাইরয়েড সার্জারি। গতদিনও বলছি, এটা একই কোশ্চেন, মানে এটা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয় বলে একাধিকবার। কি কি ছিল আমাদের? হেমিথাইরয়েডেক্টমি বা লোবেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমি, নেয়ার টোটাল থাইরয়েডেক্টমি, অ্যান্ড টোটাল থাইরয়েডেক্টমি, অ্যান্ড রেডিক্যাল থাইরয়েডেক্টমি। থাইরয়েড সার্জারি, রেডিক্যাল থাইরয়েডেক্টমি। তাহলে কোনটা কি আমি গতদিন বলেছি। হেমিথাইরয়েডেক্টমি হচ্ছে ইপসিল্যাটারাল থাইরয়েড লোব অ্যান্ড ইথমাস। নেয়ার সাবটোটাল হচ্ছে বাইল্যাটারাল থাইরয়েডেক্টমি উইথ থাইরয়েডেক্টমি উইথ রিসিডুয়াল পার্ট কিছু রেখে আসতে হবে, ওই বাইল্যাটারাল সাবটোটাল এক্সিশন অফ দ্য থাইরয়েড লোব উইথ ইথমাস সবসময় ফেলে দিতে হবে। আচ্ছা, একটা কথা বলে নি, ইথমাস কেন ফেলতে হয় এটা তো বলি নাই। সমস্ত থাইরয়েড সার্জারিতে ইথমাস না ফেললে থাইরয়েড সার্জারি হবে না। ইথময়েডটা ফেলে দেওয়ার উদ্দেশ্যটা কি? ইথময়েড বলছি কেন? ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আমাদের কেন ফেলতে হয়? কারণ ইথমাস অফ দ্য থাইরয়েডের যদি বিশেষ নিওপ্লাজমের জন্য অলওয়েজ ফেলতে হয়। তার কারণ হলো ইথমাসের নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নাই। এটা ব্লাড সাপ্লাই পায় দুই দিকের থাইরয়েড আর্টারির থেকে, উপরের দিকে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, নিচের দিকে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। এখানে এসে দুই দিকে আর্টারি অ্যানাস্টোমোসিস করে। সুতরাং যে কোনো একদিকে যদি টিউমার হয় তাহলে অলওয়েজ এই সার্কুলেশনটা ইথমাসটাকে ইনভলভ করে।
তাহলে ইথমাস ইনভলভ হতে পারে। এটা হলো নিওপ্লাজমের ক্ষেত্রে। কিন্তু নিওপ্লাজম ছাড়া যেখানে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে ইথমাস ফেলে দিচ্ছি, তার লজিকটা কি? ইথমাস যদি আমরা না ফেলে দেই, পোস্ট অপারেটিভলি যে স্কার হয়, ইট ইজ অ্যাসিমেট্রিক স্কার হয় এবং আগলি স্কার হয়, অপারেশনের রেজাল্ট খারাপ। এই জন্য ইথমাস যেহেতু রেখে দিয়ে আমার কোনো লাভ নাই, ইথমাস আমরা ফেলে দিলে ইউনিফর্ম হিলিং এর পর, নেকে অপারেশনের পর, হিলিং এর পর নেকটা ইউনিফর্ম অ্যাপিয়ারেন্স হয়। আর ইথমাস যদি আমরা না ফেলি তাহলে অ্যাসিমেট্রিক অ্যাপিয়ারেন্স হয়। এই জন্য ইথমাস ফেলে দিতে হয়। আরেকটা জিনিস হলো, আমরা বলবো যদি আসে, থাইরয়েড গ্ল্যান্ডে আমরা যে ইনসিশন দেই অপারেশনের সময়, থাইরয়েড গ্ল্যান্ডে যদি একদিকে টিউমার হয় বা একদিকে লিশানো হয়, ইনসিশন কিন্তু আমরা বাইল্যাটারাল দেই, দুই দিকে। কোন থেকে কোথায় যাবে ইনসিশনটা, এটা জিজ্ঞাসা করা হয়, থাইরয়েড গ্ল্যান্ডের ইনসিশনটা কি? এটাকে আমরা বলি কলার ইনসিশন, হ্যাঁ, এটা হচ্ছে ককার্স ইনসিশন, অথবা এটা ট্রান্সভার্স কলার ইনসিশন বা ককার্স ইনসিশন। এটা কিভাবে দেওয়া হয়? এটা 1 ইঞ্চি, 1 ইঞ্চি অ্যাবাভ দ্য সুপ্রাস্টার্নাল নস, সুপ্রাস্টার্নাল নস থেকে 1 ইঞ্চি উপরে, অ্যালং দ্য স্কিন ক্রিজ, অ্যালং দ্য স্কিন ক্রিজে আমরা একটা ট্রান্সভার্স ইনসিশন দেই, ট্রান্সভার্স কার্ভ ইনসিশন হবে, এটাকে বলে কলার ইনসিশন, অথবা এর নাম হলো ককার্স ইনসিশন। ককারকে বলা হয় থিওডোর ককার। এনাকে বলা হয় ফাদার অফ নেক সার্জারি, ফাদার অফ নেক সার্জারি, এবং ইনি হচ্ছে সার্জারিতে প্রথম নোবেল প্রাইজ পান, থিওডোর ককার। আচ্ছা, এমিল থিওডোর ককার। আচ্ছা, যাই হোক, ওখানে আমি যাচ্ছি না। তাহলে ইনসিশনটা কোথার থেকে কোথায় হবে, এক্সটেনশন হবে, বলার উদ্দেশ্য এক্সটেনশন হবে পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল পর্যন্ত। এই ইনসিশনটা দুই দিকে পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল পর্যন্ত, এই বরাবর পোস্টেরিয়ার বর্ডার, অ্যান্টেরিয়ার না, পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড। লিশন কিন্তু একদিকে, ডান দিকে থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার বা নডুল, কিন্তু আমার ইনসিশন দিতে হবে দুই দিকে। কেন? দুই দিকে ইনসিশন আমি যদি সমানভাবে না দেই, তাহলে স্কার ভবিষ্যতে যেটা হবে, স্কারটা দেখতে খারাপ হবে। আর দুই দিকে যদি ইনসিশন সমানভাবে দেই, তাহলে স্কারটা লেস প্রমিনেন্ট হবে, মোর কসমেটিক হবে। এটা যেন খেয়াল থাকে, কথাটা বলে রাখলাম আমি, এটা বোঝার ব্যাপার। আচ্ছা, এরপরে হলো হোয়াট ইজ ফ্লেল চেস্ট। গতদিন বলছি হাউ ডু ইউ ম্যানেজ ইট, আগের দিনই বলেছি একটু। ফ্লেল চেস্ট হচ্ছে কি? fracture of the rib more than on site and more than on segment, in which fractured segment is unstable. Fracture of the rib, when fracture of the rib is more than on site, fracture of the rib in more than on site and or more than on fragment of the rib in which fractured segment is unstable. ওই fractured segmenটের মিডিয়ালি বা ল্যাটারালি কোনো, ওই সেগমেন্টের বা বাইল্যাটারালি, যখন দুই দিকের ভেঙে যাবে তখন বাইল্যাটারালি এটা ওই ফ্র্যাকচার্ড সেগমেন্টটা আনস্টেবল হবে, ওর সঙ্গে থোরাসিক ওয়ালের কোনো যোগাযোগ থাকবে না, আনস্টেবল। তাহলে এর অসুবিধাটা কি? অসুবিধা হলো রেসপিরেটরি ডিফিকাল্টিস হবে, কারণ এটা আমাদের নর্মালি ইনস্পিরেশনের সময় থোরাসিক কেসটা এক্সপ্যানশন হয়, এটা উল্টো হবে। রেস্ট অফ দ্য থোরাসিক, যেটা ভাঙে নাই সেটা এক্সপ্যানশন হবে, আর যে অংশটা ভেঙে গেছে ফ্লেল হবে, সে অংশটা ভিতরে ঢুকে যাবে। সুতরাং ইট ইন্টারফেয়ার্স উইথ নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার, ইট ইন্টারফেয়ার্স উইথ নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার অ্যান্ড ইনস্পিরেশন বা রেসপিরেশনের ডিফিকাল্টিস হবে। যদি সেগমেন্টটা শর্ট হয়, শর্ট সেগমেন্ট, একটা রিবের দুই দিকে ভেঙে গেল, তাহলে আমরা সেটাকে স্ট্র্যাপিং করে দিই, বাকি আশেপাশের রিবের সঙ্গে স্ট্র্যাপিং করে দিই। আর যদি এই সেগমেন্টটা বড় হয়, তখন আমাদের কি লাগে? ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, তার মানে আমাদের আর্টিফিশিয়াল রেসপিরেশন লাগবে উইথ ভেন্টিলেটর, তা নাহলে রুগীকে বাঁচানো যাবে না, অ্যাকুট রেসপিরেটরি ফেলিওর হয়ে যাবে। এইটুকুন জানলেই হবে। শর্ট সেগমেন্ট হলে স্ট্র্যাপিং, লং সেগমেন্ট হলে পারে হচ্ছে
ভেন্টিলেশন। এরপরে কি করবো, আমরা ইমিডিয়েটলি রোগীকে বাঁচাই, তারপরে আমাদের এই রিপকে ফিক্স করার বিভিন্ন রকম ব্যবস্থা আছে, সেটা পরের কথা, এটা না জানলেও তোমাকে হবে। রিপকে ফিক্স করার জন্য ইমিডিয়েটলি হচ্ছে স্ট্রাপিং আর লং সেগমেন্ট হলে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। নেম দ্য কমন ল্যাটারাল নেক সোয়েলিং। এই একই কমন কোশ্চেন আবার এসছে। ল্যাটারাল নেক সোয়েলিংটা কি? গতদিন আমরা বলেছি ল্যাটারাল নেক সোয়েলিং দুই ধরনের, একটা সলিড সোয়েলিং হতে পারে, সিস্টিক সোয়েলিং। যদি বয়স বলা হয় নাই, সলিড ল্যাটারাল নেক সোয়েলিং কি হবে? দুটো না বললেই নয় সলিড ল্যাটারাল নেক সোয়েলিং, সেটা একটা হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি আর একটা হচ্ছে থাইরয়েড সোয়েলিং। আর কিছু বলো আর না বলো, থাইরয়েড সোয়েলিং। আরও উপরের দিকে গেলে আমরা কি পাবো? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে সোয়েলিং পেতে পারি, পিছনের দিকে প্যারোটিড সোয়েলিং পেতে পারি, কত কিছু পেতে পারি আমরা। আরও পেতে পারি এখানে স্কিনে যেসব লিশান হয়, ফাইব্রোমা হতে পারে, স্লাইপোমা হতে পারে, এগুলো সব সলিড সোয়েলিং। জরুরি না, কিন্তু দুটো তোমাকে অবশ্যই বলতে হবে, একটা হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি আর একটা হচ্ছে থাইরয়েড সোয়েলিং। সিস্টিক সোয়েলিং কি হবে? গতদিনও বলেছি, থাইরয়েড সিস্টিক সোয়েলিং হতে পারে, ব্রাঙ্কিয়াল সিস্ট হতে পারে, সিস্টিক হাইগ্রোমা অ্যান্ড কোল্ড অ্যাবসেস। এই কটা না বললেই নয়, এরপরে যা তুমি বলো আর না বলো কোনো অসুবিধা নেই। সরি, আমি এটা নিয়ে বেশি সময় নষ্ট করছি না, আমি ফরম্যাটটা বলেছি, তোমরা রিক্যাপিচুলেট করে নিও। ডিফাইন অ্যান্টিবায়োমা অ্যান্ড ব্রেস্ট মাউস। ভেরি গুড। হোয়াট ইজ অ্যান্টিবায়োমা? খুব সিম্পল জিনিস, কিন্তু প্রস্তুতি না থাকলে পরীক্ষার সময় এলোমেলো হয়ে যায়। এটা ব্রেস্টে ফ্রিকোয়েন্টলি পাওয়া যেতে পারে, কারণ একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্রেস্টে কোনো লিশন হলে ইউজুয়ালি আমাদের কমিউনিটি বা সোসাইটিতে মহিলারা সহজে ডাক্তারের কাছে আসতে চায় না, স্পেশালি সার্জনের কাছে। আর সার্জনের কাছে আসা মানেই সার্জিক্যাল ডিজিজ, মানে লোকালাইজড ডিজিজ, রিজনাল ডিজিজ। সার্জিক্যাল ডিজিজ কিন্তু রোগীর গায়ে হাত না দিয়ে ডায়াগনোসিস করা যায় না। তো মেডিকেল ডিজিজ কিন্তু রোগীর গায়ে হাত না দিয়ে ডায়াগনোসিস করা যায়, হিস্ট্রি শুনে ইনভেস্টিগেশন করে অমুক অমুক তমুক করে করা যায়। সার্জিক্যাল ডিজিজ মানে লোকালাইজড ডিজিজ, রোগীর গায়ে হাত দিতে হবে। ডিউ টু আর সোশো ইকোনমিক কন্ডিশন বা আমাদের কালচারাল ট্যাবুর জন্যে ব্রেস্টের লিশন অধিকাংশ সময় মহিলারা আমাদের কাছে আসতে চায় না, সার্জনদের কাছে আসতে চায় না। তারা কি করে? তারা নিজেদের মতো করে সেলফ মেডিকেশন কিছু নেয়। ব্যথা হয়েছে, ফোলা হয়েছে, একটা ফোড়ার ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক খাই, ব্যথার ওষুধ খাই, কোয়াকের কাছ থেকে ওষুধ নেয়, ওষুধের দোকানদারের কাছ থেকে ওষুধ নেয়, কখনো কখনো মেডিকেল বা গাইনোকোলজিস্টের কাছ থেকে ওষুধ নেয়, যারা কেউই কিন্তু ব্রেস্ট এক্সামিন করে না। এরা সার্জনরা ছাড়া ইভেন গাইনোকোলজিস্ট এক্সামিন করে না। ফ্রিকুয়েন্টলি শুনেই বলে দেয় এই ওষুধ খান, বা একটা কি বলে এই যে এক্সরে, হ্যাঁ, ম্যামোগ্রাম করে নিয়ে আসেন, দুম করে বলে দেয় ম্যামোগ্রাম করে নিয়ে আসেন। যাই হোক, যেটা বলছিলাম, তার মানে এইসব কারণে ব্রেস্ট ডিজিজের রোগীগুলো, ব্রেস্টের পেনফুল ব্রেস্ট, মহিলারা সহজে সার্জনদের কাছে আসে না, ওসব ওষুধ খায়। এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য হয় কি, কোনো অ্যাবসেস অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য তার সিমটোমেটিক্যালি ইমপ্রুভ করে, তার পেনটা কমে যায়, কিন্তু চাকাটাও হয়তো ছোট হয়ে যায়, কিন্তু ডিসঅ্যাপিয়ার করে না, কারণ অ্যাবসেস তো ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার কথা না, যে ক্যাভিটির মধ্যে এটা লোকালাইজড হয়ে যায়। তখন দিস ইজ দ্য পোস্ট ইনফ্লামেটরি ব্রেস্ট লাম্প ডিউ টু দ্য caused by antibiotic therapy is antibiotic. হ্যাঁ, এটা পোস্ট ইনফ্লামেটরি ব্রেস্ট লাম্প caused by antibiotic therapy। তার মানে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য একটা ওমা ম্যাস হয়েছে, তাকে বলি আমরা অ্যান্টিবায়োমা। অ্যান্টিবায়োমাটা ব্রেস্টে